হ্যালো স্টুডেন্টস, O2 একাডেমিয়ার বদমাস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের কথা অনুযায়ী আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিডি পরীক্ষার জন্য আমরা থার্ড ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা আপকামিং পরীক্ষার রেসপেক্টে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হওয়া উচিত বা যেগুলো হতে পারে সেই কোশ্চেনের রেসপেক্টে পরবর্তী 25টা কোশ্চেন আমরা রেখেছি। তো আজকে আমরা শুরু করব আমাদের গ্রুপ সিডি লেভেলের 3 নম্বর ক্লাস, যেখানে আমরা জিওগ্রাফি রিলেটেড যে কোশ্চেন্সগুলো হওয়া উচিত, যে কোশ্চেনগুলো আমাদের ডিসকাস করার দরকার হয়, সেগুলো আমরা অতি অবশ্যই আজকে ডিসকাস করব। তো আজকের টপিকটা একটু অন্যরকম, যেখানে আমরা দেখব কি প্ল্যানেট নিয়ে কি রয়েছে, তার সঙ্গে আমাদের যে টোটাল যে গ্রিন রিভলিউশন মানে যাকে আমরা সবুজ বিপ্লব বলতে পারি, সেটা নিয়ে কি রয়েছে সবকিছু আমরা এখানে ডিসকাস করব। তো শুরু করি। ফার্স্ট আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দেখো আমাদের ফার্স্ট 51 নম্বর কোশ্চেন রয়েছে, আমাদের সৌরজগতের নিচের কোন গ্রহের চারপাশে বলয় রয়েছে। বলা হচ্ছে কি আমাদের যে সৌরজগৎ রয়েছে, যেখানে আমরা কোন কোন প্ল্যানেটগুলো পাচ্ছি, আমরা পাচ্ছি কি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই যে প্ল্যানেটগুলো রয়েছে, এই প্ল্যানেটগুলোর মধ্যে কোন প্ল্যানেটের মধ্যে বা কোন প্ল্যানেটের বলয় রয়েছে বা রিং রয়েছে, সেখানে যদি আমরা অ্যান্সার দেখি, অ্যান্সার যাওয়ার আগে দেখো এই ডায়াগ্রামটা ফলো করে দেখো। আমাদের এই ডায়াগ্রামে চারটে আমরা স্যাটেলাইট বা আমরা চারটে গ্রহের কথা এখানে দেখতে পাচ্ছি, যেখানে কি কি রয়েছে। ফার্স্ট আমরা পাচ্ছি 1 নম্বর, দেখো আমরা পাচ্ছি কি জুপিটার, যাকে আমরা বৃহস্পতি বলছি, শনি, দেন রয়েছে ইউরেনাস এবং নেপচুন। এই চারটে প্ল্যানেট, যে এই চারটে প্ল্যানেটের কিন্তু কি রয়েছে, রিং রয়েছে। তার মানে আমাদের এই কোশ্চেন অনুযায়ী আমরা বলতে পারি বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই চারটে প্ল্যানেটের কি রয়েছে, রিং রয়েছে। এখানে অপশানে চারটে আমরা রেখেছি, কখনো অপশানে দুটোও থাকতে পারে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। দেখে নেবে যে কম্বিনেশন অনুযায়ী সেই দুটো প্ল্যানেট কি তিনটে প্ল্যানেটের রিং রয়েছে কিনা। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 51 এর 1 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 2 এ যাবো। 2 নম্বর কোশ্চেন দেখো, গ্রহাণুগুলিকে কোন কোন গ্রহের কক্ষপথে পাওয়া যায়। গ্রহাণুগুলি বলতে এখানে কি বলতে চাইছে বলতো, গ্রহাণুগুলি বলতে এখানে বলতে চাইছে কি অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট আমাদের বেসিক্যালি দুটো গ্রহের মধ্যিখানে পাওয়া যায়, যেখানে অনেকগুলো গ্রহাণুপুঞ্জ একটা বলয়ের আকারে অবস্থান করছে, একটা নির্দিষ্ট সার্কেলে নির্দিষ্ট শেপে দুটো গ্রহের মধ্যিখানে অবস্থান করছে। তাকে আমরা কি বলছি, গ্রহাণুপুঞ্জ, বা আমরা যাকে ইংলিশে বলতে পারি কি অ্যাস্টেরয়েড বেল্ট। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি এখানে অপশন অনুযায়ী দেখো আনসার রয়েছে শনি, বৃহস্পতি, মঙ্গল, বৃহস্পতি, তারপর পৃথিবী, মঙ্গল, শনি এবং ইউরেনাস। ডায়াগ্রামটা ফলো করে দেখো, এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি প্রথম এখানে রয়েছে সান রয়েছে ফার্স্ট, তারপরে মার্কিউরি রয়েছে মানে বুধ, ভেনাস, শুক্র, আর্থ, পৃথিবী, মার্স, মঙ্গল, তারপরে দেখো জুপিটার। তারপরে দেখো মঙ্গল এবং জুপিটারের মধ্যিখানে এই যে অঞ্চলটা, এইখানে দেখো অনেকগুলো দেখো গ্রহপুঞ্জ রয়েছে। সেই গ্রহপুঞ্জকে আমরা একসঙ্গে কি বলতে পারি, অ্যাস্টেরয়েড বেল্ট। এবার কথা হচ্ছে এই যে অ্যাস্টেরয়েড বেল্ট বা এই যে গ্রহাণুপুঞ্জের বলয়, তাহলে কোন দুটো প্ল্যানেটের মধ্যিখানে পাচ্ছি আমরা, মার্স এবং জুপিটার। মানে আমরা বলতে পারি মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো প্ল্যানেটের মধ্যিখানে আমরা অ্যাস্টেরয়েড বেল্ট পাচ্ছি। ঠিক যেমন এইখানে দেখা হচ্ছে কুইপার বেল্ট, এটা একটু মাথায় রাখবে, এটা একটু এর সঙ্গে ডায়াগ্রামের সঙ্গে একটু মাথায় রেখে দিও। কুইপার বেল্ট এটা বেসিক্যালি প্লুটোর পরে অবস্থান করে, এবং তার সঙ্গে ডায়াগ্রামগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে, এখানে কিছু প্ল্যানেটের নাম রয়েছে। দেখো, এক রয়েছে প্লুটো, দুই রয়েছে মেকে বা মেঘমেঘ, তারপরে এরিস রয়েছে, আর একটা রয়েছে দেখো এই রয়েছে সিরাস। এগুলো প্রতিটাই কি প্ল্যানেট, প্ল্যানেটের নাম কি ড্রপ প্ল্যানেট। কি প্ল্যানেট, আমাদের কি ড্রপ প্ল্যানেট, যাকে বাংলায় বলা হয় কি বামন গ্রহ। বামন গ্রহ বলতে কি, যেগুলো গ্রহের আইডেন্টিটি লস করেছে, এখন যাকে আমরা গ্রহ হিসাবে বলি না। সেই অনুযায়ী আমরা কতগুলো পেলাম, প্লুটো পেলাম, এরিস পেলাম, মেকে পেলাম, আর কি পেলাম, সিরাস পেলাম। কোশ্চেন থাকে যে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে কোন কোন প্ল্যানেট বা কোন প্ল্যানেটটা ড্রপ প্ল্যানেটের অংশ বা কোন ড্রপ প্ল্যানেটটা রয়েছে, তখন আমরা কোন প্ল্যানেটের নাম বলবো, কোন ড্রপ প্ল্যানেটের নাম বলবো, তার নাম বলবো সিরাস। বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু কুইপার বেল্ট তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। ক্লিয়ার? তার মানে আমাদের কোশ্চেন নাম্বার 2 উত্তর আমরা কি পেলাম, অ্যান্সার কি পেলাম, মঙ্গল এবং বৃহস্পতি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি জোভিয়ান গ্রহ নয়।
জোভিয়ান গ্রহ বলতে কি, আমি এক্ষুনি কি বললাম, আমাদের প্ল্যানেটগুলোর মধ্যে কি রয়েছে, ফার্স্ট আমরা যেটা পাচ্ছি মার্কিউরি পাচ্ছি, ফার্স্ট আমরা পাচ্ছি মার্কিউরি, তারপরে আমরা পাচ্ছি ভেনাস পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি আর্থ পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি মার্স পাচ্ছি, তারপরে আমরা জুপিটার পাচ্ছি, জুপিটার পরে আমরা স্যাটার্ন পাচ্ছি, তারপরে ইউরেনাস পাচ্ছি, আর আমরা পাচ্ছি কি নেপচুন পাচ্ছি। এর মধ্যে প্রথমে দেখি 4টে প্ল্যানেটের নাম লিখলাম, মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই 4টেকে আমরা বেসিক্যালি ইনার প্ল্যানেট বলতে পারি, আভ্যন্তরীণ গ্রহ বলতে পারি। আর নিচের 4টেকে আমরা আউটার প্ল্যানেট বা আমরা একে বলতে পারি কি জোভিয়ান প্ল্যানেট বলতে পারি। তার মানে এর মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোনটা জোভিয়ান গ্রহ নয়, না বলেছে। তার মানে দেখো এখানে দেখো নেপচুন রয়েছে অপশানে, দেখো এই দেখো নেপচুন জোভিয়ান গ্রহের মধ্যে পড়ছে, বৃহস্পতি, এই দেখো জুপিটার, তারপরে শনি, দেখো স্যাটার্ন, তার মানে এখানে কোনটা রয়েছে বুধ। তার মানে আমরা এখানে বলতে পারি কি কোনটা, যে এই মার্কিউরি এটা কিন্তু জোভিয়ান গ্রহের মধ্যে আসছে না। তার মানে আমাদের আনসার অনুযায়ী কোনটা আমরা পাচ্ছি, আমাদের কোনটি জোভিয়ান গ্রহের মধ্যে পড়ছে না, সেখানে আমরা কোনটা বলবো, বুধ বলবো। দেখো এখানে যে ডায়াগ্রামটা একটু ফলো করি, তাহলে সেই ডায়াগ্রাম অনুযায়ী দেখো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যেখানে দেখো মার্কিউরি ফার্স্ট, তারপরে হচ্ছে ভেনাসের পরে বলা হচ্ছে মার্কিউরি, ভেনাস, তারপরে আর্থ, তারপরে কি হচ্ছে মার্স। এগুলোকে কি বলা হয়, টেরিস্ট্রিয়াল প্ল্যানেট। মানে কি, এদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা পৃথিবীর স্ট্রাকচারের সঙ্গে অনেকটা মিলাজুলা বা অনেকটা তার মানে সামঞ্জস্য রয়েছে, একই রকম রয়েছে। এই জন্য এদেরকে আমরা ইনার প্ল্যানেট, কেন, সৌর বা সূর্যের কাছাকাছি এদের অবস্থান এবং এদের স্ট্রাকচারটা পৃথিবীর স্ট্রাকচারের মতনই অনেকটা, তাই জন্য একে আমরা ইনার প্ল্যানেট বা আমরা টেরিস্ট্রিয়াল প্ল্যানেট বলতে পারি। অপোজিট সাইডে বাকিগুলো যেহেতু সূর্য থেকে অনেকটা দূরে, তাই জন্য আমরা একে কিন্তু কি বলতে পারি, আউটার প্ল্যানেট। তার মানে এগুলো প্রতিটাই কিন্তু আউটার প্ল্যানেট আর এগুলো প্রতিটা কিন্তু ইনার প্ল্যানেট। ক্লিয়ার? তার মানে আউটার প্ল্যানেট, যার মধ্যে কি কি আছে, বৃহস্পতি আসছে, শনি আসছে, ইউরেনাস এবং নেপচুন আসছে। এর মধ্যে দেখো বৃহস্পতি এবং শনি এটা গ্যাস দ্বারা তৈরি, এই জন্য একে বলা হয় কি গ্যাস জায়ান্ট। আবার এগুলো অনেকটাই দূরে, তাই প্রচুর ঠান্ডা বলে একে কি বলা হয় কি আইস জায়ান্ট। এগুলো একটু মাথায় রাখবে। তার মানে কোনগুলো গ্যাস জায়ান্টের মধ্যে আসছে, জুপিটার এবং স্যাটার্ন, এগুলো গ্যাসের মধ্যে আসছে বা গ্যাস জায়ান্টের মধ্যে আসছে। আর অপোজিট সাইডে যদি আমরা বলি যে ইউরেনাস এবং নেপচুন, এই দুটো কিন্তু আইস জায়ান্টের মধ্যে আছে। তার মানে এখানে উত্তর আমরা কোনটা পেয়ে গেলাম, বুধ, অলরেডি আমরা মেনশন করে নিয়েছি। পরের কোশ্চেনে বলা হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি সৌরজগতের বহির্ভাগের একটি গ্রহ। দেখো একই রকম কোশ্চেন, বহির্ভাগের গ্রহ মানে আমরা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 3টে ইনার বা অন্তর্ভাগের গ্রহ। পরবর্তী যে 4টে রয়েছে, সেই 4টেকে আমরা কার মধ্যে বলছি, বহির্ভাগের মধ্যে বলছি। তাহলে পরবর্তী 4টের মধ্যে কি কি, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। তাহলে এখানে অপশন অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো দেখো রয়েছে শুক্র, ফার্স্ট রয়েছে শুক্র, তারপর পৃথিবী, তাহলে বুধ। এই 3টে কি ইনারের মধ্যে চলে আসছে, আমাদের আভ্যন্তরীণ গ্রহের মধ্যে চলে আসছে। তার মধ্যে আনসার কোনটা হবে, স্যাটার্ন হয়ে যাবে, বা আনসার অনুযায়ী আমরা কোনটা বলছি, শনি বলছি। তার মানে আমাদের এখানে বোঝা গেল কি, ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেটের স্ট্রাকচারটা আমরা এখানে বুঝতে পারছি, যেখানে আমরা টোটাল জিনিসটাকে ডিসকাস করা হল। পরবর্তী কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। উষ্ণতম গ্রহ বলতে যে প্ল্যানেটের বা যে গ্রহে টেম্পারেচার যত বেশি, তাকে আমরা উষ্ণতম গ্রহের 1 নম্বরে রাখবো। সর্বপ্রথম কোনটা হবে, শুক্র হবে, তারপর হবে বুধ, তারপর হবে পৃথিবী। এখানে ডায়াগ্রামটা দেখো, তারপরেই তোমরা উত্তর করে নিতে পারবে। দেখো এই ডায়াগ্রামটা বেসিক্যালি মেনশন করছে কাকে, আমাদের টেম্পারেচারের রেসপেক্টে বেসিক্যালি গ্রহগুলোকে সাজানো হয়েছে। যার যেমন টেম্পারেচার, সেই রেসপেক্টে আমরা গ্রহগুলোকে কি করেছি, রেখেছি। এখানে সব থেকে বেশি টেম্পারেচার জুড়ে কোনটা রয়েছে, দেখো ভেনাস, যার টেম্পারেচার 464 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি রয়েছে, মার্কিউরি, তার টেম্পারেচার 167 ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে আর্থ, যার আছে 15 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী ডিক্রিজিং অর্ডারে চলে গেছে। তারপরে আমাদের প্রথমের 3টে একটু মাথায় রেখো। প্রথম হচ্ছে ভেনাস, সব থেকে উষ্ণতম, যাকে আমরা কি বলছি, শুক্র, তারপর হচ্ছে বুধ, তারপর হচ্ছে পৃথিবী। তার মানে এখানে উত্তর অনুযায়ী আমরা সব থেকে উষ্ণতম গ্রহ আমরা কাকে বলছি, শুক্রকে বলছি। যে শুক্র আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহের মধ্যে পড়ে। যদি অপশনে শুক্র না থাকে, তাহলে অতি অবশ্যই বুধ থাকবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ গ্রহ নয়। দেখো একই ধরনের কোশ্চেন
একই রকমের কোশ্চেন বিভিন্ন মোড়কে পেশ করা হচ্ছে এখানে। কি কোশ্চেনে বলা হচ্ছে কি, আমাদের বা নিচের কোনটি আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ গ্রহ নয়? সৌরজগতের আভ্যন্তরীণ গ্রহ নয় মানে কি, আমরা কি বলছি, সৌরজগতের বাইরের গ্রহের কথা বলা হচ্ছে, মানে আউটার প্ল্যানেটের কথা বলা হচ্ছে। তার মানে এখানে দেখো কোনটা কোনটা বলা হচ্ছে, দেখো মঙ্গল বলা হচ্ছে, শুক্র বলা হচ্ছে, বুধ বলা হচ্ছে, আর একটা রয়েছে কি বৃহস্পতি। কোশ্চেনে কি বলেছে, আভ্যন্তরীণ গ্রহ নয়। তারপরে কি মঙ্গল শুক্র বুধ এগুলো কি আভ্যন্তরীণ গ্রহ? তার মানে আভ্যন্তরীণ গ্রহ কোনটা হচ্ছে না, সেটা হচ্ছে কি বৃহস্পতি। তার মানে এখানে অপশন অনুযায়ী বা উত্তর অনুযায়ী আমরা কোনটা পেলাম, বৃহস্পতিকে পেলাম, যে বৃহস্পতিকে আমরা বলতে পারি আভ্যন্তরীণ গ্রহ নয়, মানে এটা কি আউটার প্ল্যানেট। দেখো সেম জিনিস অন্যভাবে দেখানো হচ্ছে। এখানে আমাদের কি জিনিসটা দাঁড়াচ্ছে এখানে সেইভাবে সান, তারপর রয়েছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, দেন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। তার মানে মার্স পর্যন্ত এটাকে আমরা দেখো কি বলেছি, ইনার সোলার সিস্টেম বা টেরিস্ট্রিয়াল প্ল্যানেট, আর আউটার সোলার সিস্টেম বা গ্যাস এবং আইস জায়ান্ট প্ল্যানেট, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম। মানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো হচ্ছে ইনার পার্ট বা টেরিস্ট্রিয়াল পার্ট, আর পরবর্তী বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটে হচ্ছে আউটার বা গ্যাসিয়াস বা আইস জায়ান্টের মধ্যে পড়ে যাবে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট পার্টে যাবো, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্যে এক আন্তর্জাতিক সীমানা গঠন করে? পশ্চিমবঙ্গে এমন একটা নদীর নাম বলা হচ্ছে যে নদী বেসিক্যালি কি করছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে কি করছে, আন্তর্জাতিক সীমানা মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রিয়েট করছে, যার দ্বারা দুটো নদীকে কি করতে পারি আমরা, দেশকে আমরা কি করতে পারি, সেপারেট করতে পারি। সেখানে দেখো কি কি রয়েছে। এক নম্বর রয়েছে কি, ফার্স্ট রয়েছে ইচ্ছামতি প্রথম, তারপর হচ্ছে জলঢাকা, তারপর হচ্ছে কালিন্দী, তারপর হচ্ছে কি যমুনা। এই চারটের মধ্যে আমাদের আনসার অনুযায়ী আমরা কোনটা পাবো, সেটা ইচ্ছামতি নদী। যে ইচ্ছামতি নদী বেসিক্যালি কোন দুটো ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে, দেখো ডায়াগ্রাম অনুযায়ী লক্ষ্য করি, এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। সেই ভার্সন অনুযায়ী যদি আমরা এখানে দেখি যে এই পার্টটা হচ্ছে আমাদের নর্থ 24 পরগনা। এই দেখো নর্থ 24 পরগনাকে বলা হচ্ছে যে নর্থ 24 পরগনা বেসিক্যালি একটা জায়গা বসিরহাট, এই অঞ্চলটা থেকে দুটো কান্ট্রিকে সেপারেট করতে সক্ষম। দেখো এই হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বসিরহাট, মানে নর্থ 24 পরগনা। তার মানে এই হচ্ছে ইচ্ছামতি নদী। এই যে ইচ্ছামতি নদী, এই ইচ্ছামতি নদী বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে নর্থ 24 পরগনা জেলার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা তৈরি করে। এই ইচ্ছামতি নদী কিন্তু একটা টাইডাল রিভার। টাইডাল নদী বলতে কি বলতে পারি, টাইডাল নদী বলতে এটা জোয়ার ভাটার জলে পুষ্ট একটা নদীর নাম। যে নদী বেসিক্যালি জোয়ারের সময় বা উচ্চ জোয়ারের সময় জল অনেকটা লেভেল পর্যন্ত হাই হতে পারে, আবার নিম্ন জোয়ারের সময় জল অনেকটা পর্যন্ত নিচের দিকে নামতে পারে। আমাদের ইন্ডিয়াতে এই ধরনের নদী বা এই নদীটাকে ইচ্ছামতি নদীটাকে, এই যে আমাদের ইচ্ছামতি নদী, এটাকে বেসিক্যালি আমরা সুন্দরবনের রিভার বলতে পারি, সুন্দরবনের রিভার বলতে পারি। আবার কোশ্চেন তোমাদের কাছে, যে আমাদের পশ্চিমবঙ্গে একটা এমন অভয়ারণ্য রয়েছে যাকে আমরা বলতে পারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে, যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা এই ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। তোমাদেরকে বলতে হবে কোন বন্যপ্রাণ অভয়ারণ্য এই ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। ক্লুয়ের জন্য আমি বলে রাখি, এই যে আমাদের বন্যপ্রাণ অভয়ারণ্যের কথা বললাম, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির কথা বললাম, এটা কিন্তু নর্থ 24 পরগনা জেলাতেই রয়েছে, বাট ইচ্ছামতির ব্যাংকে রয়েছে। তোমরা শুধু বলবে সেই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির নামটা কি, সেটা কমেন্ট করে আমাকে বলবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো। পরের কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন দেখো রয়েছে চিকেন স্নেক নামে বা চিকেন স্নেক বা আমরা যাকে বলতে পারি মুরগি, যে মুরগির গলার নাই দেখতে আর কি, চিকেন স্নেক নামে পরিচিত কোন অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযুক্ত করে? তার মানে আমাদের এখানে চিকেন স্নেক অঞ্চলটা কোনটার কথা বলা হচ্ছে, যেটা আমাদের মূল ভূখণ্ডটাকে কানেক্ট করছে উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে। এখানে ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যদি বলি, আমাদের ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে নর্থ ইস্টার্ন স্টেটসে আমরা 7টা, বাট অ্যাট প্রেজেন্ট কন্ডিশন এখন সিকিম অ্যাড হয়ে গেছে, তার জন্য আমরা বলতে পারি মোটামুটি ভাবে 8টা। তার মানে এই যে নর্থ ইস্টার্ন স্টেটসটা, সেটাই বলেছে কি বলেছে, উত্তর পূর্ব রাজ্যের সাথে। তার মানে আমাদের এটা হচ্ছে মেন ইন্ডিয়ান পার্ট, এটা হচ্ছে আমাদের মেন ইন্ডিয়ান পার্ট।
এটার সঙ্গে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াকে কানেক্ট করতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা পার্ট আছে, যে পার্টটা দ্বারা আমাদেরকে যেতে হবে। সেই পার্টটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে কি, আমাদের অপশন অনুযায়ী কি আসবে? শিলিগুড়ি করিডোর। যে শিলিগুড়ি করিডোর না থাকলে আমরা মূল ভারতবর্ষ থেকে আমরা কিন্তু নর্থ ইস্টার্ন ইন্ডিয়াকে কোনোভাবেই সংযোগ করতে পারবো না। ক্লিয়ার? তার মানে এখানে আনসার কি আসছে? শিলিগুড়ি করিডোর। সেটা যদি আমরা একটু ডায়াগ্রামে লক্ষ্য করি, আমরা ম্যাপ দেখেছি, দেখো এই অঞ্চলটাকে মেনশন করা হচ্ছে, যে অঞ্চলটা এটা, এই যে শিলিগুড়ি করিডোর, তার মানে মূল পার্ট থেকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে এন্টার করতে গেলে এই অঞ্চল দিয়েই আমাদের কিন্তু অ্যাক্সেস করতে হবে, যেতে হবে, না হলে কিন্তু আমাদের যাওয়া কখনোই পসিবল নয়। তার কারণের জন্য আমরা চিকেন সেট, দেখো অনেকটা মুরগির গলার নেই দেখতে না, এই দেখো এই টানটা দেখো, অনেকটা মুরগির গলার নেই দেখতে না, এই কারণের জন্য আমরা একে কি বলছি? চিকেন স্নেক বলছি। তো সেই হচ্ছে শিলিগুড়ি করিডোর। ওকে, চল নেক্সট কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেনে আমরা জেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা আছে, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে? তার আগে দেখে নিই, আমাদের ইন্ডিয়ার কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায় বলতো? আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যখান দিয়ে, মানে ট্রপিক অফ ক্যান্সার, বা যার ভ্যালু কত 23.5 ডিগ্রি নর্থ, এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়? যদি আমি দেখি, এট মিন সিম্পল কনসেপ্টে এটা আমাদের ট্রপিক অফ ক্যান্সার ধরে নিলাম। তো ফার্স্ট এই অঞ্চল বরাবর প্রথম নেব আমরা কি? গুজরাট। তারপরে আমরা নিচ্ছি কি? রাজস্থান। তারপরে আমরা নেব কি? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পরে আমরা নেব কি? ছত্তিশগড়। ছত্তিশগড়ের পরে আমরা কি নেব? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পরে আমরা ওয়েস্ট বেঙ্গল নেব। তারপরে আমরা নেব ত্রিপুরা। তারপরে আমরা কি নেব? মিজোরাম। তারপরে কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 এবং 8। তারপরে টোটাল কতগুলো? 8টা স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার ক্রস করছে। এবারে কথা হচ্ছে, এই যে ক্রস করছে, তাহলে কম্বিনেশনগুলো এবারে খুঁজে নিই। প্রথম বলা হচ্ছে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা। তাহলে প্রথমে এটা তো হবেই না, কারণ উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। সেখানে কি বলেছে? ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড। দেখা গেছি ছত্তিশগড় বলেছে, গুজরাট বলেছে, আর কি বলেছে? ঝাড়খণ্ড। কারণ আমাদের অপশন দেখার আর দরকার নেই, অপশন বিটাকে আমরা কারেক্ট করে দিলাম। কারণ অপশন বি এখানে সঠিক উত্তর। বাকিগুলো একটু চেক করলে কি বলেছে? উত্তরপ্রদেশ, আবার উত্তরপ্রদেশ ক্যান্সেল হয়ে গেল। এখানে ওড়িশা আছে, ওড়িশা ক্যান্সেল হয়ে গেল। তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার একটু ডায়াগ্রামে আসবো, একটু ডিটেলসে যাবো। কি বলা হচ্ছে? এই যে আমাদের স্টেটটা, এই যে আমাদের কোশ্চেনের রেসপেক্ট এই যে স্টেটস গুলো রয়েছে, সেখানে দেখো গুজরাট এই অঞ্চল বরাবর রয়েছে, গুজরাট রয়েছে, গুজরাট রয়েছে এখানে। তারপর রয়েছে এই অঞ্চল বরাবর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। এখানে বলা হচ্ছে কিছু কিছু পয়েন্টে দেখা যাচ্ছে, দেখো ম্যাক্সিমাম লেন্থ অফ ট্রপিক অফ ক্যান্সার কোথায় রয়েছে? আমাদের ইন্ডিয়ার যে 8টা স্টেটের কথা বললাম যার মধ্যে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে, যার মধ্যে ম্যাক্সিমাম লেন্থ কোন স্টেটে রয়েছে? সেটা হচ্ছে কি? মধ্যপ্রদেশ। এবং শর্টেস্ট এবং সব থেকে ছোট কোন স্টেটে আমরা পাই? সেটা হচ্ছে রাজস্থান। তাহলে লংগেস্ট কোথায়? লংগেস্টটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে, সব থেকে বেশি দৈর্ঘ্যে, এবং সব থেকে কম দৈর্ঘ্যে সেটা কোথায় রয়েছে? রাজস্থান। পরবর্তী বলেছে মাহি রিভার। মাহি রিভার এটা ট্রপিক অফ ক্যান্সারকে কবার কাট করছে? 2বার কাট করছে। মাহি রিভার এটা বেসিক্যালি বিন্ধ্য রেঞ্জ থেকে অরিজিন হচ্ছে, মধ্যপ্রদেশ থেকে অরিজিন হয়ে রাজস্থান, রাজস্থানে গুজরাট চলে যায়। এই যে টার্ন নিচ্ছে, ইউ টার্ন নিচ্ছে, এই অঞ্চলে 2বার এর কিন্তু কর্স রয়েছে। আর লাস্ট এখানে বলা হচ্ছে রাঁচি, ঝাড়খণ্ডে, দ্য ক্লোজেস্ট টু দ্য ক্যাপিটাল সিটি, যারা ট্রপিক অফ ক্যান্সারের কাছে রয়েছে। তার মানে এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, যেখানে শর্টেস্ট, স্মলেস্ট, এবং তার সঙ্গে কোন রিভার এবং কোন টাউনটা কানেক্ট করছে সেটা মাথায় রাখবে। তার সঙ্গে আরো কয়েকটা জিনিস, কোন কোন যে স্টেটসগুলো রয়েছে, সেই স্টেটসগুলোর ক্যাপিটাল যেগুলো রয়েছে, সেই ক্যাপিটালগুলোর মধ্যে কোনটা ট্রপিক অফ ক্যান্সারের কত উপরে বা কোনটা নিচে, সেগুলো কিন্তু একটু জেনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনে চলে আসি। তার মানে আমাদের এখানে কোশ্চেন অপশন বি পেয়েছি। পরের কোশ্চেনে চলে এসো, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে সীমানা ভাগ করে? এখানে আমাদের বলার কিছু নেই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? সেটা হচ্ছে কি? মিজোরাম হয়ে যাবে। কোনটা হবে? মিজোরাম হয়ে যাবে। যে মিজোরাম একদিকে রয়েছে বাংলাদেশ, আর একদিকে কি রয়েছে? মায়ানমার। তার মানে কোশ্চেনে কি বলেছে? বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে। তাহলে সেটাই যদি আমরা ডায়াগ্রামে দেখি, তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে দেখো মিজোরাম, এই হচ্ছে আমাদের মিজোরাম, এটা হচ্ছে আমাদের মিজোরাম। এই মিজোরামে দেখো একটা পোর্শন, এই পার্টটা কার সঙ্গে রয়েছে? মায়ানমারের সঙ্গে। আর এই দিকটাতে কি রয়েছে? বাংলাদেশ রয়েছে, যেটা কার সঙ্গে রয়েছে? কার সঙ্গে রয়েছে? মিজোরাম। তার মানে কি আমাদের এই মিজোরাম স্টেটটা, যেটা বাংলাদেশ এবং মায়ানমার দুটোর সঙ্গেই কি করছে? বাউন্ডারি শেয়ার করছে। আবার এমন কোশ্চেন থাকতে পারে যে এমন একটা স্টেট বলো যে স্টেটটা 3টে দিক বাংলাদেশ তারা কভার রয়েছে,
তখন আমরা কিন্তু তার পার্শ্ববর্তী একটা আমাদের স্টেট ত্রিপুরা, দেখো একটা দুটো এবং তিনটে দিকই রয়েছে, কারণ ত্রিপুরা হচ্ছে সেই স্টেট যেটা তিনটে দিকই কিন্তু কি দ্বারা কভার হয়েছে, বাংলাদেশ দ্বারা কভার হয়েছে। এগুলো কিন্তু একটু জেনে রাখবে। ক্লিয়ার? চলো, তার মানে এখানে আমাদের কোনটা হচ্ছে, এখানে আনসার হচ্ছে কি মিজোরাম। চলে এসেছি পরের কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইস্পাত, লৌহ ইস্পাত শিল্প সেটা কোন ধরনের আর কি কিসের ব্যাপারের মধ্যে আসছে। তার আগে দেখো একটা ডায়াগ্রাম দাও। একটা লৌহ ইস্পাত শিল্প রান করাতে গেলে কোন কোন র মেটেরিয়ালস লাগে সেটা আগে দেখতে হবে। একটা লৌহ ইস্পাত শিল্প রান করাতে গেলে অনেক ধরনের র মেটেরিয়ালস বা কাঁচা মাল লাগে, যার মধ্যে প্রথম যদি আমরা বলি অবশ্যই লৌহ লাগবে, আয়রন, তাকে গলানোর জন্য কোল লাগবে এবং লাইমস্টোন লাগবে। দেখো এই তিনটেই কিন্তু মিনারেলস, এই তিনটেই কি মিনারেলস, বা যাকে আমরা বাংলায় বলতে পারি কি খনিজ। তার মানে লৌহ ইস্পাত শিল্পকে রান করাতে গেলে অবশ্যই যে অঞ্চলে খনিজের প্রাচুর্যতা রয়েছে, যে অঞ্চলটা খনিজের জন্য ভরপুর, সেই অঞ্চলে যদি আমরা সেট আপ করতে পারি তবেই সেটা প্রফিটেবল। এই জন্য লক্ষ্য করে দেখো আমাদের ছোটনাগপুর বেল্ট বরাবর, ছোটনাগপুর বেল্ট মানে ঝাড়খণ্ড বেল্ট বরাবর বা ঝাড়খণ্ড লাগোয়া যে বেল্ট রয়েছে ছোটনাগপুর, সেখানে কতগুলো প্ল্যান রয়েছে। দেখো টিস্কো রয়েছে, ইসকো রয়েছে, ডিএসপি রয়েছে, তারপরে রয়েছে আরএসপি রয়েছে, আবার বিএসপি রয়েছে, আবার বিএসপি রয়েছে, সবগুলোই কিন্তু এখানে অবস্থান করছে। তার মানে এর মধ্যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট, সবগুলোই কেন ওখানে আছে, তার কারণ কি ওখানে কাঁচা মাল পাওয়া যায়, ওখানে কাঁচা মালের প্রাচুর্যতা রয়েছে, এই কারণের জন্য। তার মানে এখানে কোশ্চেন অনুযায়ী এটা কি হবে, খনিজ ভিত্তিক শিল্প। কি ভিত্তিক শিল্প হয়ে যাবে, খনিজ ভিত্তিক শিল্প। পরের কোশ্চেনে চলে আসছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল কোনটি। পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল সেটা আমরা যাব, তার আগে দেখে নিই। এখানে বলা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট, আমরা যদি এইটা যদি আমাদের ইন্ডিয়ার ম্যাপ হয়, তাহলে সেই ইন্ডিয়ার ম্যাপ অনুযায়ী এই অঞ্চল বরাবর রয়েছে কি পশ্চিমঘাট পর্বতমালা, এই যে পশ্চিমঘাট পর্বতমালা। আর এদিক দিয়ে আসছে যেটা, এটাকে আমরা বলছি কি, এই অঞ্চলটাকে আমরা বলছি, কারণ এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আর এদিকে রয়েছে কি, এটা ইস্টার্ন ঘাট। তাহলে এই দুটোকে কানেক্ট করছে এই অঞ্চলটা, এটাকে আমরা কি বলছি, নীলগিরি। তার মানে কোন রেঞ্জটা কানেক্টার অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটের সংযোগ রেখা হিসাবে কোনটা রয়েছে বা সংযোগ রেঞ্জ হিসাবে, তখন আমরা কোনটা বলবো, নীলগিরি পর্বতমালা। তার মানে অপশন এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, নীলগিরি। ঠিক আছে, তোমরা বলবে বা তোমরা কমেন্ট করে বলো যে আমাদের এই যে পূর্বঘাট পর্বত শ্রেণী রয়েছে, এই পূর্বঘাট পর্বত শ্রেণীর আগে যে উচ্চতম শৃঙ্গ ছিল, এখন যেটা হচ্ছে সেটা না, আগে যে উচ্চতম শৃঙ্গটা ছিল তার নাম কি এবং কোন রাজ্যে অবস্থিত। ওকে, চল নেক্সট কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হওয়া আছে ইয়ারলুং সাংপো নদী ভারতে প্রবেশ করার সময় বা প্রবেশ করার পর কি নামে পরিচিত। এর একটা ডায়াগ্রাম দেখি আগে। ডায়াগ্রামটা হচ্ছে এটা, যদি ধরে না এটা ব্রহ্মপুত্র নদী এভাবে আসছে। এবারে এই ব্রহ্মপুত্র নদী বেসিক্যালি আংসি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়। আংসি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে এই যে ইয়ারলুং সাংপো নামে তিব্বতে প্রবাহিত হয়। এখানে সে একটা পিক রয়েছে, যে পিকটার নাম কি, নামচা বারোয়া, PARWA। নামচা বারোয়ার কাছে কি করলো, ইউটার্ন নিয়ে যখনই এন্টার করলো, কোথায় এন্টার করলো, অরুণাচল প্রদেশে, তখন তার নাম হয়ে গেল কি সিয়াং, বা আমরা বলতে পারি কি ডিহাং, DIHANG। এবারে এখানে সাদিয়া বলে একটা জায়গা রয়েছে, সাদিয়ার কাছে এটা এন্টার করলো কোথায়, আসামে এন্টার করলো, আসামে হয়ে গেল এর নাম কি, ব্রহ্মপুত্র। তার মানে ইয়ালুং সাংপু এখানে অপশন অনুযায়ী দেখো গঙ্গা রয়েছে, সিন্ধু রয়েছে, লোহিত রয়েছে, তার মানে এখানে উত্তর কোনটা হয়ে যাবে, ব্রহ্মপুত্র হয়ে যাবে। এটাই পরবর্তীকালে যখন বাংলাদেশে এন্টার করলো তখন তার নাম হয়ে গেছে কি, যমুনা। মাথায় রাখবে যমুনা আর যমুনার মধ্যে পার্থক্য রয়েছে। যমুনা এটা হচ্ছে ব্রহ্মপুত্রের নাম বাংলাদেশে, আবার যমুনা হলে গঙ্গার ট্রিবিউটারি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে বানিহাল গিরিপথ ভারতীয় কোন হিমালয়ের সঙ্গে সংযুক্ত করছে। এটা হচ্ছে জম্মু থেকে শ্রীনগর। এটা সিম্পল কোশ্চেন, বানিহাল পাস জম্মু থেকে শ্রীনগরের মধ্যে কানেক্ট করে থাকে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে চলে এস। পরবর্তী কোশ্চেনে বলেছে সবুজ বিপ্লব প্রযুক্তির বিস্তারে ভারতকে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সক্ষম করেছে কোনটা। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন, যে গ্রিন রিভলিউশনের দ্বারা ভারত
এগ্রিকালচারে ত্বরান্বিত হয়েছে, আজকে এগ্রিকালচারে এগিয়েছে, বা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এগ্রিকালচারে একটা স্ট্যান্ড রাখে, একটা পজিশন রাখে, একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সেই গ্রিন রিভলিউশন ভারতে যখন এসছিল তখন কার দ্বারা আমরা জানি, ইন্ডিয়ান একজন রয়েছেন যার নাম কি, যার নাম আমরা সবাই জানি MS স্বামীনাথন, যিনি আমাদের গ্রিন রিভলিউশন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করতে সাক্ষী ছিলেন বা সক্ষম হয়েছিলেন। তিনিই জেনেছিলেন বা তিনি পেরেছিলেন আমাদের ইন্ডিয়াকে খাদ্যশস্যে যদি আমরা এগিয়ে নিয়ে না যেতে পারি তাহলে কখনোই আমাদের ইন্ডিয়া এগোনো পসিবল নয়। তাহলে গ্রিন রিভলিউশন প্রথম গম চাষ দিয়ে শুরু হয়েছিল, মেক্সিকান হুইট যেটা কোথায় চাষ করা হয়েছিল, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে। কারণ আমাদের এখানে কোশ্চেন অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ আনতে সক্ষম হয়েছিল কোনটায়, খাদ্যশস্য, মানে আমরা বলতে পারি এখানে হুইট চাষ করা হয়েছিল, যেটা পরবর্তীকালে এনহান্স করে বিভিন্ন পার্টে বিভক্ত হয়। পরবর্তী বলা হচ্ছে সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। সোনালী বিপ্লব আমরা যাকে ইংলিশে বলতে পারি গোল্ডেন রিভলিউশন। কি বলা হয়, গোল্ডেন রিভলিউশন, যেটা কার সঙ্গে সম্পর্কিত, উদ্যান পালন এবং মধু, উদ্যান পালন এবং মধু এর সঙ্গে সম্পর্কিত। দেখো এখানে এই দুটো জিনিস জানলে হবে না, কিছু এগ্রিকালচারাল রিভলিউশন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি কি আছে দেখো, ফার্স্ট রয়েছে ব্ল্যাক রিভলিউশন, পেট্রোলিয়াম প্রোডাকশন, অবশ্যই এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট নয়। ব্লু রিভলিউশন, এটা ফিশ কাল্টিভেশনের সঙ্গে। ব্রাউন রিভলিউশন, লেদার প্রোডাকশনের সঙ্গে। গোল্ডেন রিভলিউশন, ফ্রুটস হানি প্রোডাকশনের সঙ্গে। এই যে গোল্ডেন রিভলিউশন এক্ষুনি আমরা বললাম, সোনালী বিপ্লব। তারপরে গ্রিন রিভলিউশন, ফুড গ্রেন, এই যে খাদ্যশস্য। তারপরে গ্রে রিভলিউশন, ফার্টিলাইজার। পিঙ্ক রিভলিউশন, অনিয়ন। রেড রিভলিউশন, মিট বা টমেটো। সিলভার রিভলিউশন, এগ বা পোলট্রি। তারপরে হোয়াইট রিভলিউশন বা অপারেশন ফ্লাড, এটা মিল্ক বা ডেয়ারি প্রোডাকশন। এগুলো কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মুখস্থ করতে হবে। যে কোনো একটা রিভলিউশন তুলে দিয়ে বলতে পারে এটা কোন প্রোডাক্ট বা কোন কিছুর জন্য এটা সম্পর্কিত রয়েছে, সেটা তোমরা বলো। অর্থাৎ গ্রিন রিভলিউশনের লিস্ট এবং তার যে ফাদার মানে ইন্ট্রোডিউসার, অতি অবশ্যই দুজনের কিন্তু দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চল নেক্সট কোশ্চেনে যাবো, পরের কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে অক্টোবর ও নভেম্বর মাসে নিচের কোন ভারতীয় রাজ্যে বৃষ্টিপাত হয়। মাথায় রাখো, উত্তর পূর্ব মৌসুমী বায়ু যে আমাদের ইন্ডিয়াতে আসছে বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু যে আমাদের ইন্ডিয়াতে এন্টার করছে, মাথায় রাখতে হবে ফার্স্ট উত্তর পূর্ব মৌসুমীর দ্বারা আমাদের ইন্ডিয়াতে কি হয়, উইন্টার মান্থ হয়, মানে কি শীতকাল, উইন্টার হয়ে থাকে। এবারে কথা হচ্ছে এই যে উইন্টার বা শীতকাল চলছে, শীতকালে ভেবে দেখো থেকে আমাদের ইন্ডিয়ার কোন রাজ্যে বৃষ্টিপাত হয়, একদম ঠিক বলেছো, সেটা কোনটা হবে, তামিলনাড়ু। কোনটা হবে, তামিলনাড়ু। তার মানে আমি যদি বলি এটা আমাদের ইন্ডিয়ান ম্যাপ, এটা আমাদের ইন্ডিয়ান ম্যাপ, এই অঞ্চল বরাবর হিমালয় রয়েছে, তার মানে এটা যদি আমি বলি এটা নর্থ, এটা ইস্ট, তাহলে এই দিক দিয়ে এন্টার করছে নর্থ ইস্ট। এবার দেখো শীতকালে এই বাড়িটা আসছে, শীতকালে কি হয়, কোল্ড হয়, কোল্ডের সঙ্গে কি হয়, ড্রাই হয়, শুকনো হয়। এই ড্রাই উইন্ডটাই যখন বে অফ বেঙ্গল এবার ট্রাভেল করবে, ময়েশ্চার পিক করে কি হয়, ময়েশ্চার পিক করলো, ময়েস্ট হলো, সেই বাড়িটা কোথায় এন্টার করলো, তামিলনাড়ুর করমণ্ডল কোস্টে এন্টার করলো, তখন সেখানে কি করে দিল, বৃষ্টিপাত ঘটিয়ে দিল। তার মানে আমরা বলতে পারি এই যে অক্টোবর নভেম্বর মাসে আমাদের যে উত্তর মৌসুমীদের বৃষ্টিপাত স্টামিলনাড়ু রাজ্যে, তামিলনাড়ু না দিয়ে কখনো দিয়ে দিতে পারে করমণ্ডল, করমণ্ডল কোস্ট, বা কখনো বলতে পারে শীতকালে কোন স্টেটে বা কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়, শীতকালে কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু আমরা উত্তর বলবো কিন্তু তামিলনাড়ু। আবার যদি বলে যে গ্রীষ্মকালে কোন স্টেটে বৃষ্টিপাত হয় না, তখনও কিন্তু আমরা কি বলবো, তামিলনাড়ু বলবো। অনেকগুলো বললাম, ভালো করে কিন্তু মাথায় রাখবে। চলে এসো পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রধান কারণ কি। ভারতে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে তার প্রধান কারণ, একটা কথা বলে রাখি, বায়ু সবসময়ের জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। মানে কি, যেখানে লো প্রেসার সেদিকে বায়ু কি হবে, ধাবিত হবে। তার মানে লো প্রেসার হতে গেলে অবশ্যই হাই টেম্পারেচার লাগবে। তার মানে আমি যদি বলি একটা সানরেজ এখানে রয়েছে, তার মানে এখানে যে অ্যাঙ্গেলে পড়বে 90 ডিগ্রি, তার মানে এখানে স্ল্যান্টিং অবস্থায়, তার মানে এখানে যে টেম্পারেচারটা হবে তার থেকে কম টেম্পারেচার এই দুটো প্লেসে হবে। তার মানে এই অঞ্চলে হয়ে গেল কি লো প্রেসার, এখানে হয়ে গেল কি হাই প্রেসার, এখানে হয়ে গেল কি হাই প্রেসার। তার মানে বায়ু হাই প্রেসার থেকে কোন প্রেসার দিকে ট্রাভেল করবে, লো প্রেসারের দিকে ট্রাভেল করবে। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের যে ইন্ডিয়াতে বর্ষা আসছে, বর্ষার আগের সময়টা কি, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে কি, আমাদের মাথার উপর তখন কি সূর্যরশ্মি উল্লম্বভাবে পড়ছে, মানে আমরা বলতে পারি গরম অনুভব করছি। এই গরমটাই আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের উপর বা ইন্ডিয়ান ল্যান্ড পাসের উপর কি তৈরি করছে, লো প্রেসার বেল ক্রিয়েট করছে। যে লো প্রেসার বেল ওই যে আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এগুলো থেকে জলীয় বাষ্পগুলোকে কি করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো,
কোন জায়গা থেকে জলীয় বাষ্প যাচ্ছে? ওই ওশান বডিজ গুলো থেকে, ইন্ডিয়ান ওশানের সাইড থেকে। তাহলে ইন্ডিয়ান ওশান যদি হাই প্রেসার না হয়, তাহলে আমাদের ইন্ডিয়ার দিকে কি করে বায়ুটা ডেলিভার হবে? তার মানে জল এবং স্থলের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য না হয়, তাহলে কখনোই মৌসুমী বায়ু অরিজিন হতে পারে না। তার মানে এখানে আমরা কি বলতে পারি? স্থল এবং সমুদ্রের মধ্যে ভিন্ন উষ্ণতা। এখানে স্থল বলতে আমাদের ইন্ডিয়ান পার্ট বলা হচ্ছে, আর জল বলতে আমরা কি বলতে পারি? ইন্ডিয়ান ওশানের মধ্যে বলতে পারি। দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, পরের কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, ভারতের কোন রাজ্যে বজ্রপাতের কারণে বৃষ্টিকে চেরি ব্লসম বলা হয়? চেরি ব্লসম বা কফি রেন, সেটা আমরা এক কথায় বলবো। ফার্স্ট অ্যান্সারটা কি? কর্ণাটকা। এছাড়াও বলে রাখি, এটা আমাদের কি, এছাড়া কি রয়েছে? লু রয়েছে। এছাড়াও কি রয়েছে? আঁধি রয়েছে। এছাড়াও কি রয়েছে? এছাড়া রয়েছে কাল বৈশাখী রয়েছে। কাল বৈশাখী রয়েছে। এছাড়াও কি রয়েছে? বরদই বরদই ছেলা রয়েছে। বরদই ছেলা রয়েছে। তার মানে এগুলো প্রতিটাই আমাদের ইন্ডিয়াতে ঘটে যাওয়া কিছু লোকাল উইন্ডের নাম, যেগুলো প্রতিটাই প্রি মনসুনাল। প্রি মনসুনাল কথার অর্থ কি? মৌসুমী বায়ু আসার আগে, মানে গ্রীষ্মকালে এগুলো হবে। প্রতিটাই কি হয়? গ্রীষ্মকালে হয়। এই জন্য দেখবে লু বা আঁধি এগুলো সব গ্রীষ্মকালে হয়, এবং এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার ইকোনমির উপর হেল্প করে। হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকলেও পজিটিভ ইম্প্যাক্ট এদের রয়েছে, বাট প্রতিটাই কিন্তু মাথায় রাখতে হবে প্রি মনসুনাল। ক্লিয়ার? চলো নেক্সট বলছে, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? সেটা যাওয়ার আগে তোমরা ছবিটা দেখা হবে কি, তাহলেই তোমাদের কাছে উত্তর হয়ে যাবে। কোন রঙের মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই সবুজ রঙের মৃত্তিকা। না না, ইয়ার কি করছে? এটা কোন রঙের মৃত্তিকা? লাল রঙের মৃত্তিকা। তার মানে কি, লাল রঙের মৃত্তিকা হলে অবশ্যই হয় রেড হবে, নয় কি হবে? ল্যাটেরাইট হবে। কারণ এখানে কি অপশানে কি রেড আছে? কারণ কোনটা হবে উত্তর আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি। উত্তর কি হয়ে যাবে? অপশান আমাদের সি, দ্যাট ইজ ল্যাটেরাইট মৃত্তিকা। ক্লিয়ার? ল্যাটেরাইট মৃত্তিকা। চলো পরের কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই গনগনিকে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। এবং এটা কোন নদীর তীরে রয়েছে? এটা রয়েছে কি? শিলাবতী নদীর তীরে রয়েছে। কোন নদীর তীরে রয়েছে? শিলাবতী নদীর তীরে। পশ্চিম আমাদের বঙ্গেই রয়েছে শিলাবতী নদী, তার তীরে এরা অবস্থান করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে বলা আছে, ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য কি ছিল? এটা নিয়ে একটু ঘটনা বলি, এর একটু হিস্ট্রি বলি, কি ব্যাপার এটা। ফারাক্কা এটা গঙ্গা নদীর উপর তৈরি। ক্লিয়ার? এবার কথা, যেটা গঙ্গা নদীর গতিপথ ধরে নাও মোটামুটি ভাবে, হ্যাঁ? মুর্শিদাবাদের এই অঞ্চলে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। কত সালে? 1951-এ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ব্যারেজ তৈরি করবো বলে। 1975-এ গিয়ে সেই ব্যারেজ প্রোডাকশনটা বা ব্যারেজ তৈরিটা কমপ্লিট হলো। ভারত তৈরি করলো। এবারে কথা হচ্ছে, এখান থেকে একটা নদী বেরিয়ে যায়, তার নাম কি? পদ্মা। এটা কোথায় যাচ্ছে? বাংলাদেশে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাংলাদেশে যাচ্ছে। এবার কথা হচ্ছে, এই যে পদ্মা নদী বেরিয়ে গেল বাংলাদেশের দিকে, ভারত তো ব্যারেজ তৈরি করে নিল। ভারত ব্যারেজ তৈরি করার পরেই বাংলাদেশ সেখানে উপস্থিত হলো। উপস্থিত এসে বললো কি, যে এটা তো একটা আন্তর্জাতিক নদী, আপনারা কি করে সম্পূর্ণ জলটা ব্যবহার করবেন? সেটা তো কথার কথা, বাট ব্যাপারটা সেটা ভেবে দেখে দেখা গেল কি, যেহেতু আন্তর্জাতিক নদী, তার মানে দুটো কান্ট্রির সহাবস্থান রেখে জলটাকে ব্যবহার করতে হবে। এই কারণের জন্য 1996-এ, কত সালে? 1996 সালে GWT, ইট মিনস গঙ্গা ওয়াটার ট্রিটি সিগনেচার হয়। সেখানে দুটো কান্ট্রি জল নেয়। এবারে কোশ্চেন তো অন্য দিয়েছে, ভারত কেন ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল? ভারত তৈরি করেছিল অন্য কারণে। এই অঞ্চল বরাবর একটা পোর্ট রয়েছে, যার নাম কি? কলকাতা পোর্ট। এবার কলকাতা পোর্ট এটা সম্পূর্ণ দেখো নদী কেন্দ্রিক পোর্ট। তার মানে কি, এই পোর্টটাকে বাঁচাতে গেলে বা এই পোর্টটার নেভিগেশন সিস্টেম ঠিক রাখতে গেলে এই পোর্টের নাব্যতাটাকে ঠিক রাখতে হবে। তার মানে কি, নাব্যতা যদি ঠিক না রাখতে পারি, তাহলে জাহাজ কি করে এন্টার করতে পারবে না। এই কারণে ঠিক করেছিল, একটা সময় অন্তর অন্তর ফারাক্কা ব্যারেজ থেকে যদি ওয়াটারটাকে আমরা ফ্ল্যাশ আউট করতে পারি, ছাড়তে পারি, তাহলে কিন্তু আমাদের নাব্যতাটাও ঠিক থাকবে এবং পোর্টটাও বেঁচে যাবে। এই কারণের জন্যই আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিলাম। তার মানে এখানে কোনটা কি? কলকাতা বন্দর সংরক্ষণ করা। তার মানে কি, আমাদের যে ফারাক্কা ব্যারেজ সেটা তৈরি করার লক্ষ্য ছিল কি? নদীর নাব্যতা, মানে ইনক্রিজ দ্য নেভিগেশন সিস্টেম বা ইনক্রিজ দ্য ওয়াটার লেভেল অফ ভাগীরথী হুগলি, এবং তার সাথে কি? সেফ কলকাতা পোর্ট। পরবর্তীকালে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ বর্ষার সময় মাঝে মাঝে বাংলাদেশের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট রাখে, সেটা আমরা পরে একদিন জানি। নেক্সট কোশ্চেন বলা আছে, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? এর মধ্যে কোন রাজ্য মায়ানমারের সঙ্গে কোনো সীমানা ভাগ করছে না? সেখানে যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো, দেখো এখানে কি কি রয়েছে। এক নম্বর রয়েছে অরুণাচল প্রদেশ। ফার্স্ট রয়েছে কি? অরুণাচল প্রদেশ। এক নম্বর মিজোরাম, মণিপুর আর সিকিম। এখানে কোনটা উত্তর হয়ে যাবে? সেটা আনসার হয়ে যাবে কি? সিকিম।
তাহলে সিকিম ভারতের মানে ভারতের রাজ্য, এটা কিন্তু অরুণাচল প্রদেশ বাকি রাজ্যগুলোর মতন মায়ানমারের সঙ্গে কোনো রকম তার সীমানা বহন করে না বা শেয়ার করে না। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? সিকিম। সিকিম আর আমাদের আরেকটা রাজ্য রয়েছে মেঘালয়া, এই দুটো ভারতের শুধুমাত্র দুটো স্টেট, সেটা সর্বনিম্ন রাজ্যের সঙ্গে কানেক্টেড রয়েছে। যাই হোক, সেটা অন্য কোশ্চেন। এখানে কোশ্চেন বলেছে মায়ানমারের সঙ্গে সংযোগ স্থাপন করে না, কারণ এখানে উত্তর কোনটা হয়ে যাবে? সিকিম হয়ে যাবে। ওকে, চল নেক্সট কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেনে আমরা যাবো, যেটা নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কি কারণের জন্য? তার আগে দেখো আমাদের ইন্ডিয়ার কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট। আমাদের কাজ হবে জিওগ্রাফিক্যাল রিলেটেড কিছু কিছু জায়গাগুলোকে মেনশন করে নাও। 1 নম্বর দেখো ফার্স্ট ওয়েস্টার্ন ঘাট, তারপরে রয়েছে এখানে সুন্দরবন, 2 নম্বর হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, তারপরে ওখানে নন্দা দেবী আর গ্রেট হিমালয়ান। এখানে দেখো কি কি রয়েছে, তার দেখো এই অঞ্চল বরাবর ফার্স্ট 1 নম্বর কি ওয়েস্টার্ন ঘাট, এই যে ওয়েস্টার্ন ঘাট। 2 নম্বর কি সুন্দরবন, 3 নম্বর কাজিরাঙ্গা, মানস, তারপরে কাঞ্চনজঙ্ঘা, তারপরে এখানে হচ্ছে গ্রেট হিমালয়ান, নন্দাদেবী। আর কতগুলো হচ্ছে দেখো, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, টোটাল হচ্ছে আমাদের 7টা, যেটা বেসিক্যালি জিওগ্রাফিক্যাল কন্টেন্টের রেসপেক্টে এই রেঞ্জে রয়েছে। তার মধ্যে সুন্দরবনও আছে। তাহলে সুন্দরবন কোনটার জন্য? ম্যানগ্রোভ অরণ্য জীববৈচিত্র্যের জন্য। ক্লিয়ার? ম্যানগ্রোভ অরণ্য জীববৈচিত্র্যের জন্য। ওকে, চলে এসো পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলতে ভারত 2011 সালে আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যা পয়েসে পশ্চিমবঙ্গের স্থান কত? দেখো এখানে সেটাতে যাওয়ার আগে আমরা দেখি এখানে কি আছে। এখানে মোস্ট পপুলাস বা পপুলেটেড স্টেট, যার মধ্যে 1 নম্বর কি রয়েছে? উত্তরপ্রদেশ, এই যে। 2 নম্বর কি? মহারাষ্ট্র। 2, 3 নম্বর কি রয়েছে? বিহার। এর পরেই আমাদের 4 নম্বরে চলে আসবে, মানে 1, 2, 3, তারপরেই হচ্ছে কি 4। তার মানে আমাদের কত নম্বর র্যাঙ্কে আসবে? ওয়েস্ট বেঙ্গল 4 নম্বরে চলে আসবে। বাট তোমরা বলবে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ জনসংখ্যা ঘনত্বের রেসপেক্টে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর? এটা আমি 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী বলছি না, এটা আমি বলবো বা তোমাদের কাছে জানবো 2001-এর সেন্সাস রিপোর্ট অনুযায়ী জনঘনত্ব অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে ছিল। আমাকে কমেন্ট করে সবাই বলবে। ওকে, চলো নেক্সট। এবং আজকের লাস্ট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত? নিরক্ষরেখা রয়েছে, কর্কটক্রান্তি রেখা রয়েছে, মকরক্রান্তি, সুমেরুবৃত্ত। আগে দেখে নিই, যদি এটা আমি যদি সার্কেল মেনশন করি, তাহলে এই অঞ্চলের ট্রপিক অফ ক্যান্সার, ঠিক এই অঞ্চল বরাবর আমাদের কলকাতা রয়েছে, কারণ কলকাতা ট্রপিক অফ ক্যান্সারের সাউদার্ন পটে রয়েছে। অতএব আমরা এখানে বলতে পারি আমাদের কোনটা উত্তর হবে? কর্কটক্রান্তি রেখা যেখানে অবস্থান করছে এই যে কলকাতা, কলকাতা অবস্থান করছে, মানে কর্কটক্রান্তি রেখার কাছাকাছি মোটামুটি ভাবে কলকাতা অবস্থিত। এই হচ্ছে আজকে আমাদের টোটাল কতগুলো কোশ্চেন? 25টা কোশ্চেন। নেক্সট ক্লাসে বাকি আলটিমেট 25টা কোশ্চেন নিয়ে আসবো, যেটা ফাইনাল স্টেজ হবে, যেখানে আমরা রিসার্চ এবং অ্যানালাইসিস করে প্রবাবেল কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে ডেলিভার করার চেষ্টা করব, যেটা মোটামুটিভাবে গ্রুপ সিডি এবং বাকি কনস্টেবল বা পুলিশের পরীক্ষার জন্য ভাইটাল এবং ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তোমরা প্রতিটা ক্লাস কন্টিনিউয়াসলি ফলো করো। এখান থেকে আমরা বলতে পারি মোটামুটিভাবে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে ক্লাসগুলো সিকোয়েন্স সঙ্গে চলতে থাকবে এবং তার সঙ্গে প্রতিটা অ্যানালাইসিস খুব ডিটেলসে বলা হচ্ছে, এবং তার সঙ্গে যে কোশ্চেনগুলোর কমেন্ট করতে বলা হচ্ছে অতি অবশ্যই তার আনসারগুলো আমাদেরকে জানাবে। চলো আজকের মতো থ্যাংক ইউ, টাটা। নেক্সট 25টা কোশ্চেন নিয়ে পরবর্তী একদিন হাজির হচ্ছি। আজকের মতন বাই।